এন্টারপ্রেনারশিপ হচ্ছে এমন একটা জিনিস যে একটা সিংহের উপরে চড়ার মতো। আমার হচ্ছে একদম ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি একটা এন্টারপ্রেনার হব, স্পেসিফিক্যালি স্টার্টআপ। প্রথমে আমি হচ্ছে কোচিং এর স্টুডেন্ট পড়াতাম, পরে ইভেনচুয়ালি হচ্ছে আমি একটা জায়গায় প্রথমে চাকরি করতাম, সেখানে হইতেছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম। ইউ হ্যাভ টু বি আ লিটল স্টুপিড টু ডু হোয়াট উই ডু। সে যদি ভাবে যে আচ্ছা আমি এদার ওয়েব ডিজাইনিং শিখবো ভার্সেস আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, হচ্ছে আমি ভিডিওগ্রাফি শিখবো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখবো, এগুলা কিন্তু কোনো কিছুর জন্য অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু গো টু স্কুল ফর ইট। আমরা যখন যেভাবে পড়াশোনাগুলো করতেছি, ইজ দ্যাট দ্য বেস্ট ওয়ে? নো, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। হিস্টোরিক্যালি উই হ্যাভ ডান ইট। হোয়াট ইজ আর আদার ওয়েজ? আমাদের কোনো ছেলে মেয়ে হয়তো কোনো গিফট চাচ্ছে, কোনো খেলনা চাচ্ছে, লেটস সে। আচ্ছা বলবো যে আচ্ছা তুমি এই খেলনাটা চাচ্ছ, আমি দিতে পারি, চিপ, হ্যাঁ আই ক্যান অ্যাফোর্ড ইট, চাচ্ছ দেখেই তোমাকে দিব না, তুমি আমার জন্য এটা করে দাও, তারপরে আমি তাদেরকে দিয়ে দিব। 3 things money can't buy: house full of love, calm mind and a fit body. You have a growth mentality, right? যে সবসময় কিছু না কিছু শিখবে, try to learn something. It can be anything. আমার ক্যারিয়ারের জন্য আমার হচ্ছে 10টা জিনিস শিখতে হবে। Can I learn all of it by myself? Number 2 is আরো রিস্ক নাও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন, আমি যদি বলি যে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক এন্টারপ্রেনার্স অফ বাংলাদেশ, তাহলে আসলে খুব একটা ভুল বলা হবে না। ইলিয়াস ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? এই তো ভাইয়া, ভালোই আছি। ভাইয়া আপনাকে পেয়ে আসলে আমরা খুবই খুশি এবং এক্সাইটেড। অনেকগুলো বিষয় আপনার সাথে আমরা আলাপ করব। তবে ভাইয়া, নর্মালি যেটা হয়, কেউ যখন হচ্ছে কোনো একটা কিছুতে সাকসেস পায়, তার সেই সাকসেসটাকে নিয়ে অনেক কাটাছেঁড়া করা হয়, অনেক ঘাটাঘাটি করা হয় যে কিভাবে আপনি সাকসেস পেলেন। হয়তো এটা নিয়ে হচ্ছে 2-4টা ইন্টারভিউ হবে, আপনার সাথে অনেক কিছু হবে এই জিনিসগুলো নিয়ে। বাট একটা সাকসেস পাওয়ার জন্য যে স্টেপগুলো আছে, কিংবা এর পিছনে অনেক ফেইলিয়ার থাকতে পারে, অনেক হচ্ছে অবস্ট্যাকল থাকতে পারে, সেগুলো নিয়ে দেখা যায় অনেক সময় ইনাফ কথা হয় না। ফলে কাইন্ড অফ সাকসেসফুল এন্টারপ্রেনারদের নিয়ে একটা বলা যায় যে একটা রোজি পিকচার তৈরি করা হয়, যে আপনি হয়তো ওয়ান ফাইন মর্নিং একটা ভালো আইডিয়া পেলেন, সেটা নিয়ে কাজ শুরু করলেন, দেন এখান থেকে হচ্ছে ইচ্ছা মতো সাকসেস আসতে শুরু করলো। বাট আসলে কি কেসটা এরকম? না, অফকোর্স নট। হ্যাঁ, আমার মনে হয় না যে কেউই যারা সাকসেসফুল হয়েছে তারা হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠেই সাকসেসফুল হয়েছে, রাইট? অনেক স্টোরি আছে তার আগে যেটা মানুষজন দেখে না, রাইট? এবং এটা দেখার কোনো কারণ থাকে না অনেক সময় মানুষজনের, বাট ওই ফেলিয়ারগুলোই হচ্ছে কিন্তু মানুষজনকে ইভেনচুয়ালি সে সাকসেসফুল করে ফেলে, রাইট? এন্টারপ্রেনারশিপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি একখানে পড়েছিলাম, অ্যান্ড ওই ডেসক্রিপশনটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে একটা সিংহের উপরে চড়ার মতো। কেউ যদি হঠাৎ করে এখন দেখে যে ও একটা মানুষ, সে একটা সিংহের উপরে চড়তেছে, সে সিংহ নিয়ে ঘুরতেছে, হ্যাঁ, মানুষজন কি মনে করবে যে আরে দেখো এই মানুষটা কত ব্রেভ, কত পাওয়ারফুল, সে হইতেছে সিংহের উপর দিয়ে চলতেছে। হ্যাঁ, বাট রিয়ালিটি হইতেছে যে মানুষ একটা সিংহের উপরে আছে, সে হয়তো ভাবতেছে যে ও এখন আমি এখানে কীভাবে নামবো, রাইট? সো অনেকটা জিনিস এরকম। সো হ্যাঁ, আই উড সে দ্যাট যে পাঠাওয়ের থ্রুতে আমি অনেক সাকসেসফুল হয়েছি, কিন্তু আমার জার্নি কিন্তু অ্যাকচুয়ালি পাঠাও দিয়ে শুরু না। হ্যাঁ, আমার জার্নি হচ্ছে যে কোনো নর্মাল মানুষের মতো। আমি কিন্তু বাংলাদেশেই পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি এখান থেকেই হচ্ছে আমার ফ্রেন্ড সব এখানেই আছে। হ্যাঁ, আমার এমন না যে খুব যে ভালো, খুব একটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ব্যাকগ্রাউন্ড, অথবা আমার বাবা মা হয়তো খুব বেশি রিচ ছিল, ওইরকম কিছু না। মামা চাচার জোর যেটাকে আমরা বলি। হ্যাঁ, আই এম ভেরি ভেরি সর্ট অফ মিডল ক্লাস, রাইট? কিন্তু আমার হচ্ছে একদম ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি একটা এন্টারপ্রেনার হব, হ্যাঁ, এবং স্পেসিফিক্যালি স্টার্টআপস। অ্যান্ড এটা হচ্ছে একদম আমার যখন বয়স 20-21 বছর, তখন থেকেই আমি কোনো না কোনো একটা ব্যবসা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, রাইট? এবং সবগুলো যে এগেন লাইক সাকসেসফুল হয়েছে এরকম না। প্রথমে আমি শুরু করেছিলাম, অ্যান্ড এগেন লাইক প্রথমে একদম ব্যবসা না, প্রথমে আমি হচ্ছে কোচিং এর স্টুডেন্ট পড়াতাম,
রাইট, জাস্ট লাইক এভরিওয়ান এলস। কারণ হচ্ছে যে আচ্ছা প্রথমে আমি একটা স্টুডেন্ট মানুষ, আমি কি করবো, হ্যাঁ হাতে তো টাকা লাগবে, বাস ভাড়ার জন্য তো টাকা লাগবে, হ্যাঁ। সো ওইভাবে শুরু করেছিলাম। পরে ইভেনচুয়ালি হচ্ছে আমি একটা জায়গায় প্রথমে চাকরি করতাম, সেখানে হইতেছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম, রাইট। এবং ইট ওয়াজ ভেরি ভেরি আর্লি, আমাকে হয়তো মাসে 10-11 হাজার টাকা করে দিত, এটা দিয়ে আমি খুব খুশি থাকতাম। কারণ ইউ কাম ফ্রম জিরো, সো 10,000 টাকা অনেক। হ্যাঁ, কোচিংয়ে পেতাম হচ্ছে, কোচিং একটা স্টুডেন্ট ছিল তাকে 4,000 টাকা পেতাম, তার থেকে 10,000 টাকা কিন্তু অনেক, রাইট। কিন্তু ওটা করে করেই হতেছে আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখলাম। পরে আমি নিজেই একটা ফার্ম দিলাম যে আচ্ছা আমি এখন অন্যদের জন্য ওয়েবসাইট বানাবো। কিন্তু তার মানে এই না যে আচ্ছা ফার্ম দিয়েছি শুনলে মনে হয় অনেক বড়, ইটস নট লাইক দ্যাট। ইটস হচ্ছে জাস্ট আমি, আমার একটা ফ্রেন্ড, দ্যাটস ইট। সো ওটা করলাম 1-2 বছর, তখন আমি ইউনিভার্সিটিতে। ওইখান থেকে কিছু সাকসেস হলো, কিন্তু তারপরে দেখলাম যে আচ্ছা এসব আসলে ওয়েবসাইট বানাতে কিছু মজা নেই। হ্যাঁ, কাজ আসছে, কাজ করে দিচ্ছি, বাট ডিড নট ফিল যে আমি কোনো ইম্প্যাক্টফুল কিছু একটা করছি। হ্যাঁ, যে খুব ইন্টারেস্টিং, যে কিন্তু আমি এমন একটা জিনিস করতেছি যেটা আগামী দিনও সেটা করতেছি, তারপরের দিনও সেটা করতেছি। ইট ওয়াজ ভেরি গদবাধা, একটা মোনোটোনাস, রাইট। সো তখন ভাবলাম যে আচ্ছা লেট মি ট্রাই টু ডু সামথিং মোর, রাইট। তখন হচ্ছে অনলাইন, আমি টকিং অ্যাবাউট 2014-15 সাল, তখনও কিন্তু ইন্টারনেটের এখন যেরকম করে ইটস এভরিওয়্যার, তখন কিন্তু সবখানে ছিল না। হ্যাঁ, প্রথমে ডায়াল আপ ইন্টারনেট কানেকশন ছিল, তারপরে কয়েক বছর মাঝখানে ওয়াইম্যাক্স এরা ছিল। হ্যাঁ, মানে বাংলা লায়ন কিউবি। হ্যাঁ, কিন্তু তখনই হচ্ছে ইন্টারনেট তো এমন একটা জিনিস যে এখানে কিন্তু মানে সব কিছু পাওয়া যায়, রাইট। আপনি যদি এন্টারটেনমেন্ট চান, অনেক এন্টারটেনমেন্ট আছে, কিন্তু শিখতে চান, অনেক কিছু শেখার আছে। সো ওইখান থেকে আমি অনেক ডিফারেন্ট টাইপস অফ স্টার্ট আপস, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজি, ওখান থেকে আমি কিছু ব্লগস ছিল, টেক ক্রাঞ্চ, টেক ইন এশিয়া, এসব আমি খুব ফলো করতাম। দেখতাম যে আচ্ছা এই যে এইসব স্টার্ট আপগুলা হচ্ছে, $billions ওরা রেজ করছে, কত বড় হচ্ছে দেশের বাইরে। হ্যাঁ, I wanted to do something like that. কারণ ছোটবেলায় এসব করতে গিয়ে মজার জিনিসটা কি, যে কেউ কিন্তু তখন বলতো না যে এটা কেউ সম্ভব না, রাইট রাইট। ইউ জাস্ট এটা করতেছে, আমিও করব। এবং এই বয়সটা, ওই যে 24-25 বছর, এটা কিন্তু খুবই মজার একটা বয়স। কারণ আপনি জানেন না যে লাইফটা আসলে কত ডিফিকাল্ট। হ্যাঁ, সব কিছু মনে হয় সুন্দর, আরে সব কিছু আমি পারবো। হ্যাঁ, সো স্টার্ট আপ নিয়ে তখন খুব ইন্টারেস্টেড হলাম। অনেক দিন ধরে আমি আমার কয়েকটা ফ্রেন্ড মিলে বিভিন্ন ধরনের স্টার্ট আপ ট্রাই করেছিলাম। অ্যান্ড দিস ইজ ওয়ের আই সে দ্যাট যে এই ফেলিয়ার্সগুলো যে লাগে, হ্যাঁ, এবং ফেলিয়ার্সগুলো হতে হবে। এই যে পাঠাবের আগে আমার 6টা আদার স্টার্ট আপ ছিল। 6টা। হ্যাঁ, আমি একখানে মনে পড়েছিলাম যে 10টা স্টার্ট আপের মধ্যে একটা স্টার্ট আপ সাকসেসফুল হয়। তো আমি অ্যাকচুয়ালি তখন ভাবলাম যে আচ্ছা 10টা স্টার্ট আপের মধ্যে যদি একটা স্টার্ট আপ সাকসেসফুল হয়, তার মানে আমার হয়তো 10টা স্টার্ট আপ স্টার্ট করতে হবে, তাহলে একটা স্টার্ট আপ সাকসেসফুল হবে। সো আমি অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ আইডিয়া নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথমে। হ্যাঁ, এবং একটার সাথে কোনো রিলেশন ছিল না। একটা ছিল হচ্ছে মিসড কল অ্যালার্ট সার্ভিস, একটা ছিল অনেকটা ইভেন্ট ব্রাইটের মতো যে টিকেটিং সার্ভিস, একটা ছিল হচ্ছে আমরা সিএনজি নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, যে অনেকটা উবার বাট ফর সিএনজিস। কিন্তু তখন হচ্ছে যে সিএনজি কোনো ড্রাইভারদের কোনো স্মার্টফোন ছিল না। তো কীভাবে ডাম্প ফোন ইউজ করে মিসড কল দিয়ে কীভাবে হচ্ছে যে একটা সিস্টেম বানানো যায় যেটা দিয়ে হচ্ছে সিএনজি ড্রাইভাররা সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। এরকম 5-6টা আইডিয়ার পরে তারপরে পাঠাও স্টার্ট হয়েছিল, রাইট। ইভেন পাঠাও প্রথম দিকে কিন্তু যে এখন ধরেন রাইড শেয়ারিং আছে, ফুড ডেলিভারি আছে, তখন কিন্তু ওইরকম কিছু না। পাঠাও আমরা স্টার্ট করেছিলাম কুরিয়ার কোম্পানি, রাইট। এই জন্য কিন্তু নামটা পাঠাও। হ্যাঁ, তারপরে অনেক জায়গায় এক্সপ্যান্ড করেছি, রাইট, আফটার দ্যাট সাকসেস। সো ইটস যে ইভেন দ্যাট ফার্স্ট মেজর সাকসেস আমার কিন্তু মানে স্টুডেন্ট লাইফ থেকেই পুরো জিনিসটা শুরু করতে হয়েছিল। অলমোস্ট 6 বছর
জাস্ট বিভিন্ন জিনিস জাস্ট চেষ্টা করে গেছি। অ্যান্ড ইউনো স্পেশালি বাংলাদেশে তখন কিন্তু এই কোনো কালচার ছিল না। দের ওয়াজ নো স্টার্ট আপ কালচার, দের ওয়াজ নো ইভেন লাইক এখন তো মানুষজন স্মার্টফোন সবাই ইউজ করে, তখন স্মার্টফোনও সবার কাছে ছিল না। হ্যাঁ, সবাই নোকিয়া ইউজ করতো প্রথম দিকে। সো ইট ওয়াজ ডিফিকাল্ট। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আসলো মাথায়, সেটা হচ্ছে যে হোয়াট কেপ্ট ইউ গোয়িং, যে এই যে 6 বছর আপনি যে বললেন যে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো করেছেন, সো তখন আপনি হয়তো জানতেন না যে কোনটা আসলে ক্লিক করবে। হয়তো মাথায় ছিল যে হ্যাঁ আমাকে অনেক কিছু ট্রাই করতে হবে, দেন হয়তো একটা কিছু সাকসেসফুল হবে। সো ওই টেনাসিটিটা হচ্ছে মানে কিভাবে মাস্টার করা যায়? অনেকে হয়তো একটা দুইটা করবে, তারপর হয়তো হতাশ হয়ে যাবে, বিকজ মানে ইটস রিয়েলি ইজি টু গেট ফ্রাস্ট্রেটেড। আমরা খুব সহজে আসলে হতাশ হয়ে যেতে পারি, সম্ভব, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে অনেক সময় সেদিকে ঠেলে দেয়। সো আপনার মনের ভিতরে তখন কি চলছিল? আমার মনের ভিতরে অন্য কিছু কিন্তু চলতেছিল না। হ্যাঁ, অ্যান্ড আই অনেস্টলি থিঙ্ক দ্যাট হয়তো এটা মানে এটা স্মার্ট কথা না, এটা মানে ইউ হ্যাভ টু বি আ লিটল স্টুপিড টু ডু হোয়াট উই ডু। হ্যাঁ, কারণ হোয়াট ইজ আ স্মার্ট থিং টু ডু? হ্যাঁ, স্মার্ট থিং হচ্ছে যে আচ্ছা পড়াশোনা করা হয়েছে, তুমি পড়াশোনা করবা হচ্ছে 4 বছর 5 বছর, গেট আ ভেরি গুড সিজিপিএ করে তুমি একটা এমএনসিতে একটা চাকরি নিবা, তারপর তোমার লাইফ সেট, রাইট? এটাই কিন্তু হচ্ছে আমাদের একদম সবাইকে একদম শিখায় দেওয়া হচ্ছে প্রথম থেকে। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস, আমাদের ফ্যামিলি, আমাদের রিলেটিভস, আমাদের স্কুল, সবাই কিন্তু প্রথম থেকে বলছে যে তোমার জীবনের হোয়াট ইজ দ্য মোস্ট সাকসেসফুল থিং ইউ ক্যান ডু, কোনো একটা এমএনসি থেকে চাকরি করতে পারবা, রাইট? সো নট ডুইং দ্যাট, হ্যাঁ, যে কিন্তু ইফ ইউ থিঙ্ক অফ ইট যে ইলিয়াস তখন কি করতেছিল, হ্যাঁ, ইলিয়াস হচ্ছে সে স্কুল ফাঁকি দিয়ে ওয়েবসাইট বানাতো। হ্যাঁ, ইলিয়াস হচ্ছে স্কুল ফাঁকি দিয়ে হচ্ছে সিএনজি ওয়ালাদের সাথে কিছু কাজ করতো। হ্যাঁ, সে হচ্ছে নিজেই হচ্ছে কুরিয়ার ডেলিভারি দিত। হ্যাঁ, তো অফকোর্স তখন বাবা মা কি ভাবতো যে আচ্ছা ছেলেটাকে এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, সে এখন ডেলিভারি দিচ্ছে, রাইট? সো ইট ইজ নট স্মার্ট। আই ডোন্ট থিঙ্ক যারা হচ্ছে এরকম এন্টারপ্রেনারশিপ করে, হ্যাঁ, এটা অনলি স্মার্ট লাগে যখন হচ্ছে সাকসেসফুল হয়, রাইট? এখন যদি পাঠাও যদি না হতো, যদি সাকসেসফুল না হতো, তখন কিন্তু মনে হতো যে ইলিয়াস সময় নষ্ট করছে, অনেকক্ষণ নিজের সময় নষ্ট করছে, নিজের লাইফ নষ্ট করতেছে। সো ওই রিস্ক অ্যাপেটাইট যেটা, সেটা লাগবে, দেখবেন সেটা সবার নাই, রাইট? এবং এমন না যে এটা খুবই হেলদি একটা জিনিস, কারণ আমি জানি এবং আমি শিওর আপনিও জানেন, আমাদের অনেক ফ্রেন্ড আছে যারা হচ্ছে কোনো একটা বিজনেস আইডিয়া নিয়ে তারা হচ্ছে 5 বছর 10 বছর ধরে কাজ করে যাচ্ছে, রাইট? কিন্তু সাকসেসফুল না। তাদের ফ্রেন্ড কিন্তু দেখবে সেই চাকরি করে অনেক আগায় গেছে, হ্যাঁ, তারা কিন্তু স্ট্রাগল করতেছে। এরকম অনেক মানুষ আছে। মানে ওই যে ডেড হর্স থিওরি কিংবা হচ্ছে সাঙ্ক কস্ট ফ্যালাসি যেটাকে আমরা বলি, যে কিছু হচ্ছে না বাট তার কাছে হচ্ছে না এইটাই হবে, সো এটা নিয়েই আমি হচ্ছে পড়ে থাকবো। মানে একটা কিন্তু মানে ওই যে বলে যেটা মাথায় একটা ভূত চাপছে, হ্যাঁ, মাথায় ভূত চাপাটা লাগবে, রাইট? এবং এটা সবার হয় না, এবং দ্যাটস ফাইন, সবার হইতে হবে না। আমি বলবো না যে হ্যাঁ এখানে এসে সবাইকে স্টার্ট আপ করতে হবে, বিকজ আমি অনেক স্টার্ট আপ ফাউন্ডার জানি যারা স্টার্ট আপ করতেছে কিন্তু স্ট্রাগল করতেছে পার্সোনাল লাইফে, রাইট? ইট ইজ এ গ্যাম্বল, আলটিমেটলি ইটস এ গ্যাম্বল অন ইয়োর সেলফ, রাইট? কিন্তু এটার অনেকটা হাই রিস্ক হাই রিওয়ার্ড। হ্যাঁ, যে শিওর ইউ ক্যান, আপনি এটা চাকরি করতে পারেন, লো রিস্ক বাট রিওয়ার্ড ইজ অলসো লো। কারণ হচ্ছে দ্যাট ওয়ান্স ইউ গেট ইন টু দ্যাট জব রাউট, যেটা হয় হচ্ছে যে আপনাকে হচ্ছে প্রতি 1 বছর পর পর 2 বছর পর পর 10% 20% ইনক্রিমেন্ট দিবে, এটা নিয়ে ইউ হ্যাভ টু বি হ্যাপি, রাইট? অ্যান্ড দ্যাট ইজ ফাইন। আ লট অফ পিপল need that sort of stability. Exactly. Right? Entrepreneurship life is not stable. কোনোদিন মনে হয় যে আচ্ছা আমি পুরো পৃথিবী জয় করে ফেলছি, কোনোদিন মনে হয় যে আচ্ছা আমি তো আমার নিজের স্যালারি দিতে পারতেছি না, আমার এমপ্লয়িজের স্যালারি দিতে পারতেছি না, আমি হয়তো একটা বড় ফ্রড, রাইট? সো এই রিস্ক অ্যাপেটাইট
অনেকটা অ্যাকচুয়ালি লাগবে, একটা লো রিস্ক, বাট অন দ্য আদার হ্যান্ড the entrepreneurship is very high risk but also high reward, which is if you are successful then you can be really successful. হ্যাঁ, এখান থেকে আরেকটা জিনিস মাথায় আসলো, জিম কলিন্সের একটা বই ছিল গুড টু গ্রেট। সো ওই বইটার মধ্যে হচ্ছে শুরুর দিকে টিম বিল্ডিং নিয়ে হচ্ছে প্রচুর কথাবার্তা বলা হয়, যে একটা কোম্পানি গ্রেট হওয়ার জন্য আসলে তার পিছনে একটা গ্রেট টিম কাজ করা লাগে। রাইট। সো ভাই, আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে একটা সাকসেসফুল ভেঞ্চারের জন্য আপনি পার্টনার আসলে কিভাবে চুজ করবেন, এবং হচ্ছে দেন আপনার কোর টিম আসলে কি চুজ করবেন, নাকি এইটাও আসলে হচ্ছে মানে কাইন্ড অফ যেতে যেতে ফিগার আউট করার মতো ব্যাপার? আই উড সে এটা অনেকটা যেতে যেতে ফিগার আউট করার মতোই। কারণ হচ্ছে এগেন লাইক ধরেন আমি অডিয়েন্সটাকে, এখানে অডিয়েন্স হচ্ছে অনেকে স্টুডেন্ট, রাইট? এখন আমরা যখন স্টুডেন্ট, আমরা কিন্তু আমাদের নেটওয়ার্ক কিন্তু খুব বেশি বড় না। আমরা কাদেরকে আসলে চিনি? ফ্রেন্ডদেরকে চিনি, আমরা ফ্রেন্ডদেরকে চিনি, আমরা যাদের সাথে স্কুল করছি, ইউনিভার্সিটি করছি, কলেজ করছি, হয়তো তার আশেপাশে একজন দুইজন আছে। হ্যাঁ, সো আমি যদি এখন কাউকে পার্টনার নিতে চাই, পার্টনার কারা হবে? নিশ্চয়ই এই সার্কেল থেকেই কেউ না কেউ হবে। হ্যাঁ, আমি যদি চাই যে না আমি হইতেছে ওই অমুক মানুষ যে বেস্ট একদম অ্যাট হিজ জব, তার সাথে আমি পার্টনারশিপ করব, হয়তো আমার দ্বারা সম্ভব হবে না, রাইট? সো ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ হোয়াট ইউ হ্যাভ। হ্যাঁ, আমি তো আমার আছে হইতেছে এই 10টা ফ্রেন্ড, এই 10টা ফ্রেন্ডের মধ্যে এই একজন আছে যার সাথে আমি তো কাজ করতে পারবো। হ্যাঁ, এবং তার সাথে আমার হয়তো কাজ করতে হবে, এবং বাট ওইখান থেকে আমরা শুরু করতে পারি। ইভেনচুয়ালি অফকোর্স নো মোর পিপল অ্যান্ড মোর অপরচুনিটিস স্টার্ট হ্যাপেনিং, বাট আসলে কাজটা শুরু করতে হবে, রাইট? দি অনলি থিং এখানে আমি যেটা অ্যাড করবো যে পার্টনারই হবে সে যাতে হচ্ছে একটু কমপ্লিমেন্টারি স্কিল সেট থাকে। হ্যাঁ, আমি যদি ভালো হয় সেলসে, আমি যদি ভালো হই অপারেশনে, আমার পার্টনারও যদি সেলস অথবা অপারেশনে থাকে, তাহলে এটা কিন্তু খুব অ্যাডিটিভ না, একটু রিডান্ডেন্ট হয়ে গেল। হ্যাঁ, ওকে, না আমার হচ্ছে একজন টেকনোলজি মানুষ, আমার একটা সেলস মানুষের সাথে কাজ করতে হবে, রাইট? এরকম করে টিমটা বিল্ড করতে হবে। কমপ্লিমেন্টারি স্কিল সেট, নট দ্য সেম স্কিল সেট। আর হায়ারিং এর ব্যাপারে হচ্ছে ভাই আপনার মানে নিজের স্ট্র্যাটেজিটা কি? এটা কি মেথডিক্যাল নাকি হচ্ছে মোর লাইক ইনটুইটিভ? Mix of both, depends, right? Again, like when you're starting a startup, প্রথমে again you don't have a lot of resources, right? So it's not যে হচ্ছে যে আমি মানুষকে চাইলেই হায়ার করতে পারবো, কারণ আমার হায়ার করার টাকা নেই, রাইট? সো কারা হচ্ছে প্রথম দিকে কাদের সাথে কাজ করবো, যারা হচ্ছে again like ফ্রেন্ড মানুষ, হ্যাঁ, তাদের সাথে তো আমরা কাজ করতেছি। বাট ইভেনচুয়ালি হ্যাঁ, যখন আরো রিসোর্স হতে থাকে তখন ইউ হ্যাভ টু বি আ বিট মোর মেথডিক্যাল। হ্যাঁ, you have to be you have to also like the people that you're working with, right? কালচার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা প্রথম থেকেই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড কালচার মানেটা কি? কালচার মানে হচ্ছে যে একটা টিমের একটা অপারেটিং সিস্টেম। হ্যাঁ, যে সবাই হইতেছে আমরা এইভাবে কাজ করব, দ্যাট ইজ দি এগ্রিমেন্ট, রাইট? অ্যান্ড আনঅফিসিয়াল সর্ট অফ এগ্রিমেন্ট। হ্যাঁ, এবং ওই কালচারটা একদম প্রথম থেকে যে আচ্ছা আমরা 4-5 জন ফ্রেন্ড মিলে একটা জিনিস শুরু করতেছি, বাট সবাইকেই তো আমার কাজ করতে হবে, এত ঘন্টা দিতে হবে, এবং এত এক্সপেকটেশন তাদের উপর থেকে। আমার যদি ওই এক্সপেকটেশনটা আমি যদি না সেট করি, এই 5 জনের মধ্যে 4 জন খুব ভালো কাজ করতেছে, একজন ঘুরে বেড়াইতেছে, তখন বাকি 4 জন দেখে বলবে আরে ও তো একই অ্যামাউন্ট পেয়ে পাচ্ছে, তার একই অ্যামাউন্ট অফ পার্টনারশিপ, সে তো কাজ কম করতেছে, আমরা কাজ বেশি করতেছি, তখন ওই 4 জন আর ডিমোটিভেটেড হয়ে যায়। সো এই জিনিসটা প্রথম থেকে মেনটেন করতে হয়। হ্যাঁ, তাহলে কালচারটা কি আসলে হচ্ছে সর্ট অফ নিজে থেকে গড়ে ওঠে, নাকি হচ্ছে এটা ইনস্টিল করা যায়? মানে কোন পয়েন্টের কথা এসে বলতেছি, লাইক হচ্ছে ধরেন যখন হচ্ছে টিমটা অনেক ছোট, আপনি টিমের সাথে খুব হেভিলি ইনভলভ, তখন ন্যাচারালি এটা হচ্ছে আপনার ইফেক্টটা সবার উপরে পড়বে, বা কালচারটা ওইভাবে আসলে গড়ে উঠবে। বাট এক্সপেনশনের একটা পর্যায়ে গিয়ে যখন দেয়ার আর লট অফ পিপল ইনভলভড, তখন আসলে জিনিসটা কিভাবে মেনটেন করা যায়? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। থিঙ্ক ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথম থেকে যখন টিমটা ছোট, সেখান থেকে ইউ হ্যাভ টু
মেক শিওর যে আচ্ছা আমরা এই কালচার, তাহলে যখন বড় হবে তখন নতুন যত মানুষ অ্যাড হবে তারা এসে কিন্তু দেখবে যে আচ্ছা এই কালচারই হচ্ছে আমরা মেনটেন করতে হচ্ছে, নতুন মানুষ এসে সেই কালচারটা উইল স্টার্ট অটোমেটিক্যালি অ্যাডপ্ট করে ফেলবে। সো যখন একটা ছোট টিম থাকে কালচারটা অনেক টাইট থাকে, হ্যাঁ আস্তে আস্তে বড় হলেও কালচারটা কিন্তু ঠিক থাকে। খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলে তখন কালচারটা আসলে ব্রেক করা শুরু করে, কারণ হচ্ছে যে তখন মানুষজন আসলে জানে না, মানুষজন বুঝে না, মানুষজন অ্যাডপ্ট করার আগেই হচ্ছে অনেক ধরনের মানুষ চলে আসলে জিনিসটা একটু মেসি হয়ে যায়। সো আই থিঙ্ক অ্যাট ওয়ান পয়েন্ট হয়তো প্রথমেই না, আমি বলছি না যে প্রথমে আমাদের একটা ডকুমেন্ট লাগবে যে এটা আমাদের কালচার, হ্যাঁ, কিন্তু একটা পর্যায়ে যখন টিম সাইজ আমার 20 জন থেকে 30 জন হয়ে গেছে তখন ইট মাইট বি ইম্পর্টেন্ট যে আমার কালচারটা কোডিফাই করে ফেলা যে এটা হচ্ছে আমাদের কালচার, অ্যান্ড এটা বারবার হচ্ছে রিমাইন্ড করা সবাইকে যে আমাদের কালচার হচ্ছে এটা। ভাই এখান থেকে আরেকটা জিনিস মাথায় আসলো যে যেগুলো হচ্ছে কাইন্ড অফ গ্রেট কোম্পানি হিসেবে আমরা যেগুলোকে জানি, ধরেন এই মুহূর্তে মাথায় আসতেছে ওয়াল্ট ডিজনির কথা, যে ডিজনি অনেক বড় কোম্পানি, অনেক বছর ধরে আছে, একই রকমভাবে চলতেছে এরকম। সো সোর্ট অফ মানে কাইন্ড অফ জিনিসটা এমন যে ওয়াল্ট ডিজনি যদি নিজে থাকতো তাহলে হচ্ছে যেভাবে কোম্পানিটা চালাইতো সো অলমোস্ট ধরা যাক সেরকমভাবেই চলতেছে। সো এই যে জেনারেশন বাই জেনারেশন হচ্ছে ভিশনটাকে ট্রান্সফার করা, এইটা আসলে করার কোনো মানে শিওর ফায়ার ওয়ে আছে কিনা? কাইন্ড অফ ধরেন আপনি ভাইয়া যে ভিশন নিয়ে কাজ শুরু করছেন এবং যেখানে এসে একটা জায়গায় এসে বড় সাকসেস পাইছেন, সো এখন তো আর আপনি নিশ্চয়ই ডে টু ডে ওইরকমভাবে ইনভলভ থাকেন না, যেটা আপনি একদম শুরুতে হয়তো হাতে ধরে কিছু কাজ করতেন, হয়তো সেই ওয়েবসাইট বিল্ডিং এর সময় থেকে যেগুলো আপনি হয়তো নিজে করতেন, ওই কাজগুলো এখন অন্যরা এসে টেক ওভার করে নিছে, অনেক মিডল ম্যানেজার আছে, আপনার মানুষজন আছে এরকম। বাট সেই ভিশনটাকে যদি আমি হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করতে চাই দেন আসলে উপায়টা কি? ওকে, আমরা কিন্তু প্রথমে ছিলাম হচ্ছে একটা ছোট টিম, সেখান থেকে আমরা চলে গেছি যে কিভাবে জেনারেশনাল টিম বানানো যায়। দ্যাট ইজ আ ভেরি লং লিপ। ওকে, হ্যাঁ, সব কোম্পানি কিন্তু সাকসেসফুল হয় না। হ্যাঁ, আমি বলবো না যে আমি এখানে জেনারেশনালি সাকসেসফুল হয়েছি, সো আই ডোন্ট নো মাই সেলফ। বাট আপনার ওরকম যদি হচ্ছে চিন্তা ভাবনা থাকে, আমি যদি চিন্তা ভাবনা করি যে কারা কারা আসলে সাকসেসফুল হয়েছে, হ্যাঁ, সো ওয়াল্ট ডিজনি একটা কথা বললেন, ওয়াল্ট ডিজনি কিভাবে সে সাকসেসফুল হয়েছে, সে হচ্ছে কিছু কার্টুনস বানাতো, সে হচ্ছে আমি শিওর না যে ডিজনি ওয়ার্ল্ডও তখন ছিল কিনা, মানে ডিজনি ওয়ার্ল্ড আরো অনেক পরে এসেছে অ্যাকচুয়ালি, রাইট? সো তারপরে এখানে আমরা ডিজনি প্লাস, হ্যাঁ, সো এমন না যে ওয়াল্ট ডিজনি সব কিছু জানতো না, রাইট? আমি এমনও বলবো না যে ডিজনি যে খুবই সাকসেসফুল একটা কোম্পানি, রাইট? দে আর সাকসেসফুল, দে আর বিগ, বাট ওরা ইভেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে 10 বছর আগে যে সাকসেস ছিল সেই সাকসেস কি ডিজনির এখন আছে? মেবি নট, কারণ হচ্ছে যে 10 বছর আগে সবাই হচ্ছে মার্ভেল, তারা হচ্ছে মার্ভেল অ্যাকুইজিশন করলো, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ অ্যাকুইজিশন, তারপরে অনেক মুভি বানালো তারা, অ্যাভেঞ্জার্স পর্যন্ত ভালো হলো। এখন কিন্তু যে মুভিগুলো আসতেছে অ্যাভেঞ্জার্সের, কেউ কি, আমার মনে হয় না, মানুষজন অনেক কম হয়তো দেখে, সো দিস ইজ there are ups and downs in all businesses. RK successful, then Microsoft, right? Bill Gates obviously অনেক successful করেছে, তারপরে কিন্তু স্টিভ বলমার was the CEO almost for 8 or 9 years I think. ওই টাইমে কিন্তু মাইক্রোসফটের কোনো গ্রোথ হয়নি, তারপর আবার হচ্ছে যখন বলমার চলে গেছে তখন থেকে আবার গ্রোথ হওয়া শুরু করেছে। স্টিভ জবস অবভিয়াসলি অনেক সাকসেসফুল করে দিয়েছে অ্যাপেলকে, রাইট? ফ্রম 0 to I think $300 billion করেছে, কিন্তু অ্যাপেলের আসল গ্রোথ কিন্তু হয়ে এসেছে স্টিভ জবস পাস হয়ে যাওয়ার পরে, যখন টিম কুক আসে, হ্যাঁ, সে $3 billion থেকে $4 trillion নিয়ে গেছে, রাইট? সেটা কিন্তু স্টিভ জবস করে নাই। সো ইভেন ইফ ইউ লুক এট যে এই যে বললেন যে জেনারেশনাল সাকসেস, সবাই কিন্তু এরকম জেনারেশন সাকসেস করছে না, করতে পারছে না, ইভেন যারা বড় কোম্পানি, রাইট, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে হয়তো অনেক স্টাক হয়ে আছে। সো ইট ইজ আ হিট অর মিস, বাট আই থিঙ্ক দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ ফাইন্ড সামওয়ান যে হচ্ছে ওই কালচারটা প্রথম থেকে বুঝে, রাইট?
সো টিম কুকের কথা বললাম, টিম কুক কিন্তু স্টিভ জবসের সাথে অনেক আগে থেকে সে কাজ করতো, রাইট? তো সেই কাজটা বুঝতো। অন দি আদার হ্যান্ড এগেন লাইক স্টিভ বলমার কিন্তু বিল গেটসের সাথে অনেক আগে থেকে ছিল, কিন্তু বালমারের সময় কিন্তু অত গ্রোথ হয়নি, ব্যাপারটা উল্টা হয়েছে। হ্যাঁ, সো ইটস আ মিক্স। I don't think there is a straight answer. ভাই একটা ভালো পয়েন্ট ধরছেন। তো আমি যদি এখানে এই দুইটা জিনিস একটু তুলনা করি, লাইক কাইন্ড অফ হচ্ছে স্টিভ জবসকে সবাই হচ্ছে খুব ভিশনারি হিসাবে হচ্ছে চেনে, বাট টিম কুক আবার হচ্ছে মানে শিয়ার কম্পিটেন্স দিয়ে হচ্ছে পুরো জিনিসটাকে উঠাই নিয়ে গেছে। সো টিম কুককে সবাই যে খুব ভিশনারি হিসাবে চিনে এরকম কিন্তু না, বাট হি ইজ ভেরি ভেরি কম্পিটেন্ট। আবার যদি আমি হচ্ছে বিল গেটসের কথা ধরি, প্রথম থেকে হচ্ছে মানে তার কথায় কিন্তু ওইরকম ভিশনের কোনো ছোঁয়া ছিল না, বা ওইরকম হচ্ছে মানে কি বলবো, স্টিভ জবস যেভাবে জিনিসগুলোকে বলতো সে কিন্তু ওইভাবে জিনিসগুলোকে সামনে আনতো না, বরং সে কিন্তু তখনও মানে কম্পিটেন্সের উপর দিয়ে হচ্ছে সবকিছুকে কি বলা যায় ফোর্স থ্রু করে এগিয়ে নিয়ে গেছে সামনের দিকে এরকম। সো ভিশন আর হচ্ছে কম্পিটেন্স এই দুইটার মধ্যে আসলে হচ্ছে ব্যালেন্সটা কোন জায়গায় আপনার মনে হয়, বা আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি? I think it has to go hand in hand. Okay. And absolutely right. Like আমি যদি আমার এখন এক্সপিরিয়েন্স থেকে আবার ড্রপ করি, যে I would not say that আমি সবচেয়ে কম্পিটেন্ট, বিকজ আমি যখন জিনিসটা শুরু করেছিলাম তখন কিন্তু আমি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, আমার পাঠাওয়া শুরু করেছিলাম আমার বয়স যখন 25 ছিল, তখন কিন্তু এমন না যে আমি খুবই কম্পিটেন্ট, খুবই হচ্ছে অপারেশনস বুঝি, খুবই যে সেলস বুঝি, খুবই যে মার্কেটিং বুঝি, এমন কিন্তু কিছুই ছিল না। অনেক কিছু আমি আস্তে ধীরে শিখেছি, রাইট? কিন্তু আমার কিছু পার্টনার ছিল, হ্যাঁ, এবং আমি কিছু কিছু মানুষদেরকে আমি হায়ার করতে পেরেছিলাম, দে আর ওয়ে মোর কম্পিটেন্ট দ্যান আই ওয়াজ, মাচ মোর, রাইট? যারা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে সিমিলার ফিল্ডে কাজ করে এসেছে ফর মেনি মেনি ইয়ার্স, এবং ওদেরকে অ্যাড করার পরেই হচ্ছে যে আচ্ছা আমাদের অপারেশনটা আরও টাইট হয়েছিল। সো ইট ইজ অ্যাবসলিউটলি ইউনো হ্যাজ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, রাইট? বোথ অফ দিস। ভাই আপনি স্টুডেন্ট লাইফের কথা যেহেতু বললেন, সো এখানে ছোট একটা অফ টপিক প্রশ্ন করি। শিওর। সেটা হচ্ছে যে এই যে আমাদের এডুকেশন সিস্টেমটা, যেটার কথা একটু আগে বলছিলেন, যে এখানে ছোটবেলা থেকে হচ্ছে কিছু জিনিস মাথায় দেওয়ার চেষ্টা করা হয় যে তুমি এরকম এরকম করে পড়াশোনা করবা, তারপর হয়তো এরকম এরকম জব পাবা, বা এই ধরনের একটা প্রফেশনে যাবা, এরকম। সো এই সিস্টেমটাকে অ্যাজ এ হোল আপনি কিভাবে দেখেন, যে এটা কি আসলে হচ্ছে ঠিক আছে চলনসই, নাকি হচ্ছে না যা আছে ভালোই আছে, নাকি না এখানে হচ্ছে অনেক হয়তো ইনোভেটিভ উদ্যোগের দরকার আছে, বা হচ্ছে অনেক কিছু নিয়ে মানুষজন কাম আপ করতে পারে এরকম? সো যদি হচ্ছে এই দিকটাতে যাই, যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম যেটার ভিতর দিয়ে আপনি গিয়েছেন আমি গিয়েছি, সো অ্যাজ এ হোল ওইটার বিষয়ে আপনার মন্তব্য কি? আমাদের এডুকেশন সিস্টেমের হিস্ট্রিটা কি? হ্যাঁ, ইটস এ ভেরি মানে ইন্ডাস্ট্রিয়াল যুগের এডুকেশন, অ্যাবসলিউটলি, রাইট? উইচ ইজ ভেরি কুকি কাটার। হ্যাঁ, যে সবাই হচ্ছে যাদের বয়স এক, সবাইকে আমরা একটা ক্লাসের মধ্যে বসাই দিচ্ছি। হ্যাঁ, ক্লাসে তারা হচ্ছে এই সব জিনিসগুলো পড়াশোনা করবে, এক্সাম দিবে, তারপর নেক্সট ক্লাস, so on and so forth throughout your life. মানে একদম ফ্যাক্টরি একটা অ্যাসেম্বলি লাইন, it's an assembly line production, right? which works in a way, right? Is it flawless? No. হ্যাঁ, but it is simple. হ্যাঁ, যে আচ্ছা আমি হচ্ছে একজনকে আমি ছোটবেলা থেকে প্লে গ্রুপে দিলাম, সে হচ্ছে ইউনিভার্সিটি এক থেকে আসবে। হ্যাঁ, প্যারেন্টস এটা খুব সিম্পল জিনিসটা বুঝে, টিচাররা বুঝে, স্টুডেন্টরাও বুঝে। হ্যাঁ, অবভিয়াসলি হোয়াট ইজ বেটার, হ্যাঁ, অ্যান্ড হোয়াট ক্যান বি বেটার হয়তো আপনি আমাদেরকে বলতে পারবেন, বিকজ আপনি হচ্ছে এডুকেশনে কাজ করছেন। হ্যাঁ, কিন্তু আমরা তো জানি যে সব স্টুডেন্টরা এক না। হ্যাঁ, কেউ হচ্ছে খুব তাড়াতাড়ি আগায় যায়, কেউ হচ্ছে একটু পিছায় থাকে, কেউ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে ওকে যদি জানে যে আমাদের সাকসেসের মেট্রিক কি, যে একটা এক্সাম ভালো দেওয়া, তো সারা বছর সে পড়াশোনা করবে না। যারা ভালো স্টুডেন্ট শেষ মুহূর্তে এক্সামের আগে পড়াশোনা করবে 2-3 দিন, অ্যান্ড দে ডু ওয়েল, রাইট? সো এই যে কন্টিনিউয়াস লার্নিং, এটা আমরা শিখাই না। অলসো এটা আমরা শিখাই না যে কীভাবে শিখতে হবে, উইচ ইজ ইভেন মোর ইম্পর্ট্যান্ট। হ্যাঁ,
লাইক আমি যদি বলি যে আচ্ছা আমি কীভাবে শিখেছি, আমি শিখেছি ভাই অনেক ইউটিউব দেখে। হ্যাঁ, বিজনেস করা, এন্টারপ্রেনারশিপ করা এটা কিন্তু স্কুলে শেখায় না, ইউনিভার্সিটিতে শেখায় না। হ্যাঁ, ইউনিভার্সিটি একটা ক্লাস থাকে যে একটা এন্টারপ্রেনারশিপ ক্লাস আমি নিয়েছিলাম, ওইখানে দেখেছিলে যে বিজনেস প্ল্যান কীভাবে বানাতে হয়। আমার জীবনেই লাগে না এটা বিজনেস প্ল্যান বানানো, কিন্তু ওইটা কিন্তু ক্লাসে থাকে, দ্যাট ইজ এন্টারপ্রেনারশিপ ক্লাস, রাইট? সো if there are ways that it can be made better or more personal, হ্যাঁ, ওই জিনিসটাকে আই থিঙ্ক অ্যাজ আ সোসাইটি আমাদের এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, আমরা জানি যে ইউনো এখন টেকনোলজির থ্রুতে জিনিসটা একটু ইজি হয়ে গেছে, যে একটা ইন্ডিভিজুয়াল সে যদি চায় যে আমি এই জিনিসটা নিয়ে পড়াশোনা করব, সে কিন্তু পারে, রাইট? তার কিন্তু এখন স্কুল কলেজে যেতে হয় না। সে যদি ভাবে যে আচ্ছা আমি এদার ওয়েব ডিজাইনিং শিখবো ভার্সেস আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শিখবো, হচ্ছে আমি ভিডিওগ্রাফি শিখবো, হচ্ছে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখবো, এগুলো কিন্তু কোনো কিছুর জন্য অ্যাকচুয়ালি ইউ ডোন্ট নিড টু গো টু স্কুল ফর ইট। আসলে প্রচুর রিসোর্স অ্যাভেলেবল, অনেক রিসোর্স অ্যাভেলেবল। হ্যাঁ, যেটা লাগে নাম্বার ওয়ান হচ্ছে একটা ইচ্ছা লাগে যে আচ্ছা আমি এটা শিখবো, হোয়াট ইজ মাই মোটিভেশন। এটা আমার মনে হয় না আমাদের স্কুল কলেজ আমাদেরকে দেয়, যে মোটিভেশনটা। আমাদের মোটিভেশন ইজ অনলি যে তোমার ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করলে একটা ভালো চাকরি পাবো। হ্যাঁ, কিন্তু নিজের শেখার সে মোটিভেশনটা এখনও কিন্তু আমরা মানুষের উপর ছেড়ে দিই, যে আচ্ছা যা ইচ্ছা তাই করো, ও ইউনো লার্ন হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। হ্যাঁ, মানুষের পিপল ফাইন্ড আ ওয়ে, বাট দেয়ার শুড বি আ বেটার ওয়ে। ভাই এই পার্সপেক্টিভ আমার কাছে খুবই ভালো লাগলো, যে এডুকেশন এরিনাতে যারা আছি আমরা অনেক সময় আমরা হচ্ছে বেশি ফোকাস করি যে কত ভালোভাবে আমি এটা শেখাতে পারি। সো ওই জায়গায় আমরা ফোকাস করতে গিয়ে হয়তো এটা ভুলে যাই যে স্টুডেন্টটা বা যে লার্নার সে আসলে কেন এটা শিখবে, তার ইনার মোটিভেশনটা কি, সে কেন এটাকে দিনের পর দিন, মানে এটা তো সুখকর এক্সপিরিয়েন্স না, পড়াশোনা করা যে খুবই ফান, খুবই মজার কিছু, এরকম তো না। সো এখানে কিছু হয়তো ফান পার্ট থাকে, কিছু হয়তো বোরিং পার্ট থাকে, বাট এটার ভিতর দিয়ে তো যেতে হবে। সেই মোটিভেশনটা আসলে হচ্ছে খুব জরুরি। সো এদিকে আসলেই হচ্ছে একটা নজর দেওয়া দরকার যে কেন স্টুডেন্ট মোটিভেটেড থাকবে ডে আফটার ডে। রাইট। সো আমি প্রথম আমি যখন এই লাইনে কাজ করা শুরু করলাম, হ্যাঁ, ইফ আই থিঙ্ক ব্যাক যে আমার মোটিভেশন কী ছিল, আমি হচ্ছে যে অনেক আগে একটা মুভি ছিল, হ্যাকার্স নামের একটা মুভি ছিল। হ্যাঁ, আই থিঙ্ক 96-এর মুভি, অনেক পুরনো। হ্যাঁ, সেটা দেখছি, সেটা দেখে আমার খুব ভালো লাগছে, তখন আমি মনে হচ্ছে আমি হ্যাকার হব। ঠিক আছে, সো হ্যাকার কীভাবে হতে হয়, hackers.com অবভিয়াসলি গেলাম, ওয়েবসাইটে গেলাম, গিয়ে কয়েকটা ফোরাম ছিল, একটা ফোরামের মধ্যে সেট কিছু পড়ে বলে যে আচ্ছা প্রোগ্রামিং শিখতে হবে। আচ্ছা প্রোগ্রামিং শিখতে হবে, তখন আমি প্রোগ্রামিং শিখবো কীভাবে, তখন আমি টকিং যে আমার তখন বয়স প্রবলি 13-14 ছিল। হ্যাঁ, তখন ইন্টারনেট ওয়াজ নট দ্যাট অ্যাভেলেবল। হ্যাঁ, তখন আমি হচ্ছে যে বই কিনলাম, ভিজুয়াল বেসিক 6, সেখান থেকে একটা বই কিনলাম, বই দেখে দেখে আচ্ছা আমি এখন প্রোগ্রামিং শিখবো। হ্যাঁ, এই যে তখন আমার মোটিভেশন কী ছিল, মোটিভেশন ছিল আমি হ্যাকিং শিখবো, কারণ হ্যাকিং সাউন্ডস কুল। হ্যাঁ, যে আচ্ছা এটা ছোটো ছেলে কী চায়, ছোটো ছেলে তো যে হ্যাকিং শিখতে চায়। হ্যাঁ, ও তো বুঝে না যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করবো। হ্যাঁ, আমি মুভিতে দেখছি হ্যাকিং করে, আমি হ্যাকিং করবো, রাইট? তারপর আমি আমার প্রথম সফটওয়্যার কী বানালাম, যে ও স্কুলে তখন কোয়াড্রেটিক ইকুয়েশন শেখাচ্ছিল। আচ্ছা আমি তখন একটা সফটওয়্যার বানালাম, খুবই ছোটো সিম্পল, যে কোয়াড্রেটিক ইকুয়েশন করায় যাতে আমার হোমওয়ার্কগুলো না করতে হয়। হ্যাঁ, এর ভ্যালু এটা, বির ভ্যালু এটা, সির ভ্যালু এটা দিলে স্টেপ বাই স্টেপ দিয়ে দিত, তখন আমি এটা কপি করে নিতাম। আমার জীবনে কোয়াড্রেটিক ইকুয়েশন লাগে নাই লাইফে, কিন্তু থ্রু দ্যাট এক্সাম্পল আমি হচ্ছে যে আচ্ছা প্রোগ্রামিং একটু হালকা পাতলা শিখলাম, যে লজিক কীভাবে কাজ করে, কম্পিউটার লজিক কীভাবে কাজ করে সেটা শিখলাম। তো মোটিভেশন কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে। হ্যাঁ, এবং এটা কাল্টিভেট করতে হবে যে আসলে ছেলেটা কী করতেছে, দে আর অলসো ওয়ারিড, সে সারাদিন কেন কম্পিউটার সামনে বসে থাকে, রাইট? অ্যান্ড ইট ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট এখন। হ্যাঁ, এখন তো এআই এর যুগ, ইউ ক্যান আস্ক এআই এনিথিং। হ্যাঁ, তাহলে আমি এগুলো কেন এখন শিখব, রাইট? দ্যাটস দ্য নেক্সট লজিক্যাল কোয়েশ্চেন। আমি তো এআইকে জিজ্ঞেস করলে সব বের করে ফেলতে পারি, সো কেন শিখবো? অ্যান্ড উই হ্যাভ টু অ্যাজ আ সোসাইটি আস্ক আওয়ারসেলভস যে আমরা যখন যেভাবে পড়াশোনাগুলো করতেছি, ইজ দ্যাট
the best way. No, that is the easiest way. Historically we have done it. What are other ways? And of course there is risk with it. অনেক প্যারেন্টস চাবে না যে হ্যাঁ আমি এটা নতুন একটা জিনিস আমি এক্সপ্লোর করবো, আমার ছেলে মেয়েদের কেন এক্সপ্লোর করতে হবে, রাইট? সবাই তো এভাবে করতেছে, সে যদি না এভাবে করে দ্যাটস অলসো আ রিস্ক। ভাই এখানে বাবা মার কথা যে আনলেন এটা মানে খুবই সিগনিফিকেন্ট, কারণ অনেক সময় বাবা মা হয়তো আসলে জানেও না বা অ্যাওয়্যার থাকে না যে আসলে বাচ্চাটা কিসের ভিতর দিয়ে যাচ্ছে বা কি করছে, ওর আসলে ইনার মোটিভেশন কোথায়। যেমন আপনি বলাতে আমার নিজের ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল। তো একদিন কম্পিউটার সামনে বসে ও কিছু একটা করতেছে, তো আব্বু এসে বলতেছে যে এই তুমি সারাদিন গেম খেলো কেন? তখন ও বলতেছে আমি তো গেম খেলি না, আমি তো গেম বানাচ্ছি একটা। সো ও তখন মোটামুটি ছোট আর কি, ও তখন স্কুলে পড়ে। ওর এরকম আগ্রহ ছিল যে ও গেম বানাবে, গেম ইঞ্জিন নিয়ে খুব আগ্রহ ছিল, যে ফিজিক্স সিমুলেশন করে ও হচ্ছে গেম বানাবে এরকম টাইপের। তো এই জায়গাটাই হচ্ছে আমার প্রশ্ন, যে ধরেন আমি হচ্ছে প্যারেন্টসদেরকেও একটা স্টেক হোল্ডার হিসেবে যদি চিন্তা করি, যে আমি যদি নেক্সট জেনারেশনকে কেপেবল বানাইতে চাই বা তাদেরকে হচ্ছে আমি সোসাইটিতে ইম্প্যাক্ট রাখার মতো করে হচ্ছে তৈরি করতে চাই, সো প্যারেন্টসরা আসলে কি করতে পারে? তাদের আসলে হচ্ছে কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার? তারা তো আসলে হচ্ছে বাচ্চার একদম ডে টু ডে লাইফে বা তার একদম পড়াশোনার ভিতরে ঢুকতে পারবে না, তারা তো আর জানে না যে তার বাচ্চাটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছে নাকি হচ্ছে মানে অন্য কিছু করছে। সো তারা আসলে ঠিক কোন জায়গাটায় টুইক করতে পারে মানে তাদের বাচ্চাকে হচ্ছে একটা মানে ভালো ফিউচার দেওয়ার জন্য? I think parents need to at least to be involved হতে হবে। হ্যাঁ, আমাদের কালচারে প্যারেন্টসরা অ্যাকচুয়ালি they don't really get involved much, especially আমরা এই যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা স্কুলে পাঠাই দেই অ্যাট মোস্ট, ও আচ্ছা স্কুলে স্ট্রাগল করতেছে কোচিং, রাইট, আচ্ছা কোচিংয়ে পাঠাই দেই, তারপরে আমার কিন্তু ডিউটি শেষ অ্যাজ আ প্যারেন্ট, রাইট? বাট উই হ্যাভ টু বি এ বিট মোর ইনভলভড উইথ দ্যাম, যে আচ্ছা তোমার অ্যাকচুয়ালি ইন্টারেস্টটা কোথায় আছে, অ্যান্ড অলসো এনকারেজ দোজ ইন্টারেস্টস, রাইট? আই থিঙ্ক অনেক সময় আমাদের প্যারেন্টসরা হচ্ছে যে এই ইন্টারেস্টটা দেখায় না, তো ইভেন ইফ দের ইজ সাম স্পার্ক, ওই স্পার্কটা কিন্তু তখন বড় হয় না, রাইট? সো সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে উই অলসো নিড টু টিচ দ্যাম যে কীভাবে অ্যাকচুয়ালি শিখতে হবে। হ্যাঁ, হাউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন, হাউ টু লার্ন, সরি। হ্যাঁ, ওইটাও কিন্তু আমরা শিখাই না অনেকে। এবং আমি যতদূর জানি যে আমার যত ফ্রেন্ডরা আছে যারা সবাই সেলফ টট, তারা কীভাবে শিখেছে, তারা কিন্তু নিজেরাই শিখে গেছে। হ্যাঁ, বাট ইফ প্যারেন্টস ওয়ার এনকারেজিং, then a lot more people would probably be interested in it, right? And they can set some very simple sort of guidelines, right? আমাদের কোনো ছেলে মেয়ে হয়তো কোনো গিফট চাচ্ছে, কোনো খেলনা চাচ্ছে, দ্যাটস রাইট। আচ্ছা বলবো যে আচ্ছা তুমি এই খেলনাটা চাচ্ছ, হ্যাঁ আমি দিতে পারি, চিপ, হ্যাঁ আই ক্যান অ্যাফোর্ড ইট, বাট চাচ্ছ দেখেই তোমাকে দিব না, তুমি আমার জন্য এটা করে দাও, তারপরে আমি তাদেরকে এটা দিব, রাইট? যে হ্যাঁ তুমি আমাকে এই বইটা পড়ো, এই বইটা পড়ো, হ্যাঁ আমার এই বই ভালো লাগে, তুমি এই বইটা পড়ো, বইটা রিপোর্ট করো, তারপর আমি তোমাকে দিব, অথবা তুমি এই জিনিসটা করো তারপরে তোমাকে দিব। তো এইভাবে একটু মোটিভেশনটা আসলে বানাতে হবে, শিখাতে হবে যে চাইলেই সব দিয়ে দেওয়া যাবে না, রাইট? বিকজ তাদেরকে তো শিখতে হবে যে আচ্ছা আমি যেটা চাই আমি সেটার সঙ্গে সঙ্গে পেয়ে যাব, তখন তো তার আর্জটাই কাজ করবে না। সো এই আর্জটাই কাল্টিভেট করতে হবে। তার মানে প্যারেন্টসকে যে একদম হচ্ছে কি বলবো সবসময় হচ্ছে পিছনে লেগে থাকতে হবে তা না, বাট এই যে টাইম টু টাইম যে মোটিভেশনগুলো কিংবা হচ্ছে তাকে একটা পাথওয়ে সেট করে দেওয়া, তাকে হেল্প করা, এনকারেজ করা, এটাই অনেক কিছু হতে পারে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। ভাই আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম আপনাকে, যে ধরেন আপনার এই জার্নিটা যখন থেকে শুরু করেছিলেন এবং তারপর থেকে তো অনেক কিছু করেছেন, সো এই পুরো জার্নিটা আপনাকে মেন্টালি এবং স্পিরিচুয়ালি যদি জিজ্ঞেস করি কিভাবে চেঞ্জ করেছে বা আদৌ চেঞ্জ করেছে কিনা? আই থিঙ্ক ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। আই উডন্ট সে যে সবগুলাই যে পজিটিভ চেঞ্জ হয়েছে এরকমও না, রাইট? কারণ যে লেভেল অফ স্ট্রেস নিতে হয়, হ্যাঁ একটা স্টার্ট আপ দাঁড়া করাতে, একটা বিজনেস দাঁড়া করাতে,
I wasn't taught to take on that level of stress. Right? এটা হইতেছে যে আমার মাথার উপর পড়ছে, তারপর I have to figure it out. এরকমই নাকি আমাদের কালচারে নাই? এরকমই কি? মানে এই যে স্ট্রেস যে নিতে হবে, বাট এটার জন্য আমরা কেউ প্রিপেয়ার্ড থাকি না। আমাদেরকে স্ট্রেসের মধ্যে প্রিপেয়ার করা হয় কিভাবে, যে এগেন এক্সাম দিতে হবে একটা, হ্যাঁ এক্সামের আগে হচ্ছে আমাদের এত পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে গিয়ে এক্সাম হলে গিয়ে সব বমি করে দিতে হবে। রাইট, দ্যাট ইজ দ্য লেভেল অফ স্ট্রেস। মানে এটা তো ডিজাইন স্ট্রেস। ইটস এ ডিজাইনড স্ট্রেস। হ্যাঁ, কিন্তু লাইফে এর চেয়ে অবভিয়াসলি অনেক ধরনের স্ট্রেস থাকে। রাইট, হয়তো সবার ফ্যামিলি তো একরকম না। রাইট, হয়তো ফ্যামিলি থেকে স্ট্রেস আসছে। হ্যাঁ, হয়তো আ পার্সন ইজ স্কুলে, তার হয়তো এমন না যে সবার ফ্রেন্ড গ্রুপ সবাই যে ভালো, এরকম না। অনেক স্কুল লাইফে অনেক বুলিজ আছে। হ্যাঁ, অনেক ধরনের মানুষ আছে। এমন না যে সবার টিচার ভালো, এমন না যে তাদের পার্সোনাল লাইফ ছোটবেলা থেকে কিন্তু হ্যাঁ সবাই হয়তো ছেলেরা মেয়েদের উপরে ইন্টারেস্ট হয়, মেয়েরা ছেলেদের উপরে ইন্টারেস্ট হয়, ওখানে আরেক লেভেল অফ স্ট্রেস। হ্যাঁ, সো অনেক ধরনের স্ট্রেস আছে, কিন্তু আমরা খালি এক ধরনের স্ট্রেসের জন্য প্রিপেয়ার করি। রাইট, ইন্টারেস্টিং। সো আই থিঙ্ক অনেকটা হইতেছে যে অবভিয়াসলি একটা পার্সনের লাইফস্টাইলের উপর ডিপেন্ড করে সে কী ধরনের স্ট্রেস সে নিতে পারবে। অ্যান্ড বাট আলটিমেটলি I don't think we need to teach people যে কীভাবে স্ট্রেস নিতে হয়। It's just can we create a support structure for people যারা আচ্ছা তুমি স্ট্রেস নিচ্ছ কিন্তু তুমি এই স্ট্রেসটা ডিস্ট্রিবিউট করে দিতে পারছো। এক্স্যাক্টলি। হ্যাঁ, যে আমার যদি একটা নিজস্ব ক্লোজ ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেল থাকে যে আমাকে সবসময় সাপোর্ট করবে রিগার্ডলেস যে আমার কী ধরনের স্ট্রেস আসবে, তখন কিন্তু ইট বিকামস মাচ ইজিয়ার। খুবই ইন্টারেস্টিং পার্সপেক্টিভ যে স্ট্রেস জিনিসটা তো আসলে আনসার্টেন, যে কোনোখান থেকে আসবে, কত বড় আসবে উই ডোন্ট নো। বাট আমার ফ্যামিলি কিংবা হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, এটা আমার লাইফে একটা কনস্ট্যান্ট। হ্যাঁ, সো ওইখান থেকে আমার আসলে সাপোর্ট খুঁজে নিতে হবে। অ্যান্ড আই থিঙ্ক যেটা হচ্ছে ডেভেলপ করতে হবে যে ফ্রেন্ড ফ্যামিলি ক্লোজ সার্কেলটা। হ্যাঁ, স্ট্রেসের জন্য আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান ক্যান বি প্রিপেয়ার্ড। রাইট, যখন আলটিমেট স্ট্রেস আসে, যখন হ্যাঁ হঠাৎ করে দেখা যাবে কার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই স্ট্রেসের জন্য দের ইজ নো প্রিপারেশন ফর ইট। বাট ইফ ইউ ক্যান ক্রিয়েট আ সাপোর্ট স্ট্রাকচার ফর ইউর সেলফ, হ্যাঁ যে না আমি ভালো মানুষদের সাথে মিশবো যারা আমাকে সাপোর্ট করে, আমি তাদেরকে সাপোর্ট করি, রাইট, তখন কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যায়। যে আচ্ছা আমি স্ট্রেসে আছি, আমি কারোর কাছে গেলাম, গিয়ে হচ্ছে 1 ঘন্টা জাস্ট আমি র্যান্ট করলাম। হ্যাঁ, এটাও কিন্তু অনেক বড় একটা সাপোর্ট। ডেফিনেটলি। ভাই আমরা যে চেঞ্জের কথা বলছিলাম তখন, ভাই আপনার কাছে কি হচ্ছে ধরেন 10-15 বছর আগে সাকসেস এবং হচ্ছে ফুলফিলমেন্টের মিনিং যা ছিল, এখন কি তাই নাকি সেখান থেকে অনেকটাই ডিফারেন্ট? ইটস আ বিট ডিফারেন্ট। আই থিঙ্ক তখন সাকসেস ওয়াজ যে আচ্ছা আমি একটা কিছু করব এবং সেটা কত বড় করা যায়, রাইট, উইচ ইজ বেসিক্যালি ক্যারিয়ার। যে হাউ ডু আই মেক মোর মানি, right? How do I create something even more impactful? হ্যাঁ, how do I make people know me better? এখানে 3টা জিনিস, ফেম, পাওয়ার, হ্যাঁ, অ্যান্ড ওয়েলথ, রাইট। এই 3টা জিনিসে যে ওকে কত বেশি বাড়ানো যায়, রাইট, দ্যাটস হোয়াট অ্যাম্বিশন ইজ আলটিমেটলি। এবং এটা সবারই কিছু না কিছু আছে, সবাই চায় হয়তো আমাকে মানুষজন আরও ভালো মতো দেখুক, আমাকে মানুষজন আরও রেসপেক্ট করুক, রাইট। সবাই চায় যে আচ্ছা আমি একটু পপুলার হই। হ্যাঁ, সবাই না, হয়তো অনেকে চায় হইতেছে যে না আমার আরও টাকা লাগবে, রাইট। সো দের ইজ দ্যাট লেভেল অফ অ্যাম্বিশন ছিল যেটা ছোটোবেলায়। হ্যাঁ, এখন অফকোর্স ইটস আ লট ডিফারেন্ট বিকজ আই রিয়েলাইজ যে ইউনো ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান্ট ফেম দের আর অলসো লাইক গুড ফেম অ্যান্ড দ্যাটস ব্যাড ফেম। হ্যাঁ, আমি যখন রাস্তায় হাঁটি তখন মাঝে মাঝে মানুষজন আমার সাথে দেখা চিনে আমাকে, বাট আমি চাই যে আমাকে কেউ না চিনুক, আমি যদি রাস্তায় হাঁটতে পারি, রাইট, আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মাই সিকিউরিটি। হ্যাঁ, ওয়েলথের সাথে দের ইজ আ লট অফ প্রবলেমস দ্যাট কামস উইথ ওয়েলথ। ইট সলভস আ লট অফ প্রবলেমস ফর শিওর, বাট অলসো লট অফ প্রবলেমস দ্যাট কাম উইথ ইট, রাইট। সো এখন there are other things that suddenly became more important to me.
যে do I have a loving household, right? Do I have the right support structure? Do I have the best health? কয়েকটা জিনিস টাকা দিয়ে কেনা যায় না। এটা হইতেছে যে একটা বাসা যেখানে আমি শান্তি পাবো, রাইট? একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আমার শান্তি আছে, এটা কেনা যায় না। হ্যাঁ, আমার হেলথ কীরকম, কত ভালো আমার হেলথ, হ্যাঁ, আমি কি উইক হয়ে যাচ্ছি, আমি কি, বিকজ এন যত বয়স বাড়তেছে তত তো আমি দেখতেছি যে আমার শরীর এখন আগের মতো না। সো আমার হেলথটা কত ইম্পর্ট্যান্ট, রাইট? হেলথ বিকামস ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, অ্যান্ড অলসো এই যে টকিং অ্যাবাউট স্ট্রেস, যে আমার মাইন্ডটা কত কাম। আমি যদি সবসময় টেনশন করতে থাকি, সবসময় যদি স্ট্রেসে থাকি, তাহলে কিন্তু আমার যতই ফ্যান্সি আমার যে লাইফ থাকে, আমি কিন্তু হ্যাপি থাকবো না। সো এই তিনটা জিনিস, যে এটা অ্যাকচুয়ালি সামওয়ানস কোট, বাট আই অ্যাকচুয়ালি ফুলফিল ইট। আই থিঙ্ক নাভাল রাভানিকান্ত নামে একজন আছে, তার কোট। হ্যাঁ, 3 things money can't buy: house full of love, calm mind, and a fit body. So those 3 things have become more important to me এখন। অ্যাবসলিউটলি ভাই, অ্যাবসলিউটলি ভাই। আমাদের যেহেতু প্রাইমারি অডিয়েন্স যারা, তাদের অনেকেই স্টুডেন্ট কিংবা হচ্ছে ইয়াং প্রফেশনালস, এবং প্যারেন্টসদেরও কেউ কেউ আছেন আমাদের পডকাস্টগুলো রেগুলার দেখেন, এবং এখান থেকে হচ্ছে তারা অনেক ফিডব্যাক দেন আমাদেরকে, বা অনেক কিছু জানতে চান এরকম। সো আপনি যদি হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি বলেন যে দুটো জিনিস, যে এই দুটো জিনিস তুমি করবে অবশ্যই, আর হচ্ছে দুটো জিনিস যেটা আপনি নিষেধ করবেন, যে না বাপু তুমি স্টুডেন্ট, তোমার হচ্ছে সামনে অনেক বড় একটা লাইফ পড়ে আছে, তোমার এন্টায়ার ক্যারিয়ার পড়ে আছে, এই দুটো জিনিস তুমি কখনোই করবে না, তাহলে আপনি কি বলতেন? একটা জিনিস হচ্ছে যে অলওয়েজ হ্যাভ আ গ্রোথ মেন্টালিটি, রাইট? যে সবসময় কিছু না কিছু শিখবে। হ্যাঁ, ট্রাই টু লার্ন সামথিং, ইট ক্যান বি এনিথিং, রাইট? ইউ হ্যাভ টু লার্ন টু বি গ্রোথ ফোকাস ফর এভরিথিং। সেটা হইতেছে যে শুধু ক্যারিয়ারের জন্য না, শুধু হবির জন্য না, ইট ক্যান বি অলসো বি আওয়ার রিলেশনশিপস, রাইট? আমার প্যারেন্টসের সাথে আমার রিলেশনশিপ কীরকম, ক্যান আই ইমপ্রুভ ইট, রাইট? আমার এখন হচ্ছে আচ্ছা আমার ক্যারিয়ারের জন্য আমার হচ্ছে 10টা জিনিস শিখতে হবে, ক্যান আই লার্ন অল অফ ইট বাই মাই সেলফ, রাইট? হ্যাভিং এ ভেরি গ্রোথ মেন্টালিটি, যে আমি আরও গ্রো করবো। যে স্কুলে যেটা পড়ছি সেটা না, আমি সেখানেই কিন্তু পড়াশোনা শেষ না, আমি তারপরেও এবং আরও কিছু শিখতে থাকবো। কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকে, কন্টিনিউয়াস লার্নিং, স্পেশালি এই টাইমে সব কিছু অনেক তাড়াতাড়ি আগায় যাচ্ছে। হ্যাঁ, 5 বছর আগে লাইফ যেরকম ছিল এখন কিন্তু সেসব না। 5 বছর নতুন ক্যারিয়ার্স অনেক শুরু হয়ে গেছে, অনেক জব শুরু হয়ে গেছে। নেক্সট 5 বছরে কি হবে আমরা কেউ জানি না। মানে এআই চলে আসাতে আমরা আগে যেরকম বলতাম যে 5 বছরে কি হবে জানি না, এখন বলি যে হচ্ছে 6 মাস পরে কি হবে, 6 মাস পরে কি হবে জানি না। সো ইউ হ্যাভ টু বি কন্টিনিউয়াসলি লার্নিং। সো নাম্বার 1, হ্যাভ আ গ্রোথ মেন্টালিটি, রাইট? নাম্বার 2 ইজ যে আরও রিস্ক নাও। ওকে, হ্যাঁ, মানে স্টুডেন্ট লাইফে কিন্তু আমাদের একটা, ফর মোস্ট পিপল, একটা কুশন আছে যে আমরা আমাদের প্যারেন্টসের সাথে থাকি, আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি কিন্তু আসলে অনেক কম। হ্যাঁ, কারো কিন্তু আমাদের ফ্যামিলি নাই স্টুডেন্ট লাইফে, হ্যাঁ, কারো অনেক রেসপন্সিবিলিটি নাই। সো এই টাইমে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর এনিথিং, ইট ডাজন্ট হ্যাভ টু বি এন্টারপ্রেনারশিপ। হ্যাঁ, you want to be a content creator, be a content creator, right? Don't wait. You want to pursue, I don't know, photography, start doing that. You want to pursue music, do that, right? Take more risks, right? মানে ওই বয়সটা যে এত সুন্দর বয়স, যে যা ইচ্ছা আমি করতে পারবো। হ্যাঁ, এবং এই রিস্ক থেকেই, লাইক আমার লাইফের যদি আমি এক্সাম্পল দিই, যে আমি কিন্তু এই যে বিজনেস স্টার্ট করতাম হচ্ছে আমার যখন বয়স ছিল 18 বছর থেকে 25 বছর, আমি জাস্ট এক্সপেরিমেন্ট করে গেছি। হ্যাঁ, ডিডন্ট হ্যাভ এনি এক্সপেকটেশন। অবভিয়াসলি আমি চাইতাম যে বড় কিছু হোক, সাকসেসফুল হোক, কিন্তু কখনো আমি ভাবিনি যে এত সাকসেসফুল হবে। কিন্তু ওই টাইমটা আমি রিস্ক নিয়েছি, দ্যাটস ওয়াই ইট ওয়াজ ভেরি গুড। আফটার 25, আফটার 27 যখন মানুষের বিয়ে করার বয়স হয়ে যায়, তারপরে মানুষজন কিন্তু রিস্ক নিতে পারে না, কারণ লাইফ আরেকজন চলে আসে, রাইট? সো দোজ আর দ্য 2 things I would say that everyone should do. 2 things people should not do
I'd say like number one, don't do drugs. Absolutely. Right. Nah, I mean it has to be said. কারণ এটার proliferation আমাদের সোসাইটিতে কিন্তু বেশ ভালো মতোই আছে। হ্যাঁ, and I have had many people যাদের হয়তো অনেক promising, but then they got distracted by this because they're in the wrong circle of friends. হ্যাঁ, হয়তো থাকে যে এটা নিয়ে দেখ, হ্যাঁ এটা করলে অনেক মজা, অনেক পিনিক, রাইট? বাট ইট নেভার এন্ডস ওয়েল, স্পেশালি ওই বয়সে, কারণ আমাদের তখনও ওই মেন্টাল কেপাবিলিটি থাকে না একটু বোঝার যে এটা আসলে কত খারাপ। হয়তো জাস্ট মানে কিউরিওসিটি থেকেই শুরু করে, বাট দেন এটা খুব দ্রুতই হয়তো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, এবং আমরা ইনাফ কথা বলি না আসলে সবসময় এটা নিয়ে। হ্যাঁ, and that's important. হ্যাঁ, দেখেছি যে না, এবং এটা সব সোসাইটিতে সব এরিয়াতে আছে, ওয়েদার ইটস একদম আপার ক্লাস থেকে মিডল ক্লাস, লোয়ার ক্লাস, সবখানে কিন্তু দেখে আসছি। আমরাও তো এক টাইমে আমরা তো ইউনিভার্সিটিতে ছিলাম, স্কুল কলেজ করে আসছে, আমাদেরও অনেক ফ্রেন্ড আছে যারা এরকম করছে, রাইট? বাট ইট নেভার এন্ডস ওয়েল। হ্যাঁ, it changes your mental perception. মানে ড্রাগের কথাটা যেটা বললেন ভাইয়া, মানে আফসোসটা এই জায়গায় যে আপনি যেটা বললেন যে অনেক পোটেনশিয়াল ছিল বা সে হয়তো অনেক ইম্প্যাক্ট ফেলতে পারতো, বাট ওটাকে একদম হাতে ধরে নষ্ট করা হয়, বা একদম পুরো জিনিসটাকে এমনভাবে এলোমেলো করে দেওয়া হয় যে সে হয়তো আর ঘুরে দাঁড়াতে পারে না, তার হয়তো কনফিডেন্সটা নষ্ট হয়ে যায়, তার হয়তো মেন্টাল প্রাওয়েস অনেক মানে খারাপ হয়ে যায়, সে হয়তো আর ওই ট্র্যাকে কখনো ফিরতেই পারে না। এটা শুধু তার জন্য না, তার এন্টায়ার ফ্যামিলির জন্য কিন্তু এটা একটা হিউজ একটা ক্রিয়েট করে, নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে। হ্যাঁ, এবং ওই বয়সে কিন্তু আমরা মনে করি যে আচ্ছা আমরাই সব ভালো বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এবং আমরা বুঝতেছি না যে এটা ড্যামেজটা কি করতেছে। যতক্ষণ পর্যন্ত ড্যামেজ ইনাফ হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না যে এটা কি সর্বনাশ করে দিচ্ছে। মনে হয় যে মানে আমি তো ঠিকই আছি, আমি তো জানি তো সবকিছু, আমি তো ভালোই জানি সব, সো আমি করলে কোনো ক্ষতি হবে না। এরকম মানুষ আমি জানি যারা ধরেন ইয়াবা করে, হ্যাঁ, কিন্তু করতে করতে তার মেন্টাল অবস্থা এমন হয়ে গেছে যে তার এখন অনেক রাগ, সে রাগ কন্ট্রোল করতে পারে না, এবং সেই রাগের জন্য সে it's created a lot of damage for friends, family and for him. or গাঁজা খাচ্ছে, হ্যাঁ, গাঁজা কিন্তু অনেক অ্যাম্বিশনটা কমায় দেয়। হ্যাঁ, তখন মনে হয় না যে আচ্ছা আমার খুব কষ্ট করতে হবে, কারণ আমি ডোপামিন আমি অন্য খান থেকে পাচ্ছি, রাইট? সো it's not good. Like মানুষজন এক্সপেরিমেন্ট করতে চায়, ঠিক আছে, বাট দিস ইজ নট সামথিং ইউ শুড এক্সপেরিমেন্ট উইথ। ইটস ওয়ান অফ দোজ থিংস। এবং প্যারেন্টসকেও তো এখানে আসলে খুব কি বলা যায়, খুব সতর্ক নজর রাখা উচিত যে প্যারেন্টসরাও বুঝবে না, প্যারেন্টসরা এসব বুঝে না। না, এটা ট্রু। মানে কেউ যদি চায় যে তার প্যারেন্টসকে কমপ্লিটলি ডার্কে রেখে সে করতে চায়, সে কিন্তু করতে পারবে, পসিবল। সো নিজেকেই আসলে এখানে এই রেসপন্সিবিলিটি আসলে নিতে হবে। What else not to do is, I would say, I think it's don't get distracted. অনেক distraction আছে আমাদের। হ্যাঁ, drugs শুধু it's not just like the one that we know. হ্যাঁ, এখন যে there's digital drugs. হ্যাঁ, ওই যে ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, বসে লাইক ঘন্টার পর ঘন্টা জাস্ট স্ক্রল করতেছি। বাট যদি ইউ আস্ক যে আচ্ছা কালকে কি যতগুলো রিল দেখছো, 100টা রিল দেখছো, ক্যান ইউ রিমেম্বার একটা রিলও কি তোমার মনে আছে? নাই কিন্তু। সো ইউ জাস্ট হ্যাভ টু বি আ লট মোর ডিসিপ্লিনড, আই উড সে। রাইট, কারণ মানে রিলস গুলো বা এই কনজিউমেবল মিডিয়াগুলো এমনভাবেই ডিজাইন যে খুবই শর্ট লিভড এবং ইনস্ট্যান্ট একটা ডোপামিন হিট দিয়ে ছেড়ে দেয়। সো এটা আসলে ওভারঅল মেন্টালিটিরও কাইন্ড অফ 12টা বাজায় দেয়, কারণ সে তো অন্য কোনো জায়গা থেকে এরকম কনস্ট্যান্ট ডোপামিন হিট পাচ্ছে না আসলে। রাইট। সো মানে তার মধ্যে তখন একটা ভয়েড তৈরি হয়, আসলে
কি করবে, ওই দুনিয়া থেকে বের হওয়ার পরে হচ্ছে অনেকটা হতচকিত হয়ে থাকে, যে আবার মনে হয় যে আবার ওই দুনিয়াটাতে ঢুকে যাই। সো অনেক স্টুডেন্টকে হচ্ছে এটা নিয়ে অনেক স্ট্রাগল করতে দেখেছি ভাই একদম সামনে থেকে। সো এটা আসলেই আপনি যেটা বললেন যে ডিজিটাল ড্রাগস, সো এই ক্যাটাগরিতেই কাইন্ড অফ পড়ে যায়। দিস আর ডিস্ট্রাকশনস। এবং আই ডোন্ট নো, যে আমার সময় এটা ছিল না, আমি যখন স্টুডেন্ট ছিলাম, বাট এখনও কিন্তু আমি মাঝে মাঝে রিলস দেখা শুরু করি, আধা ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে রিল দেখতে, তারপরে আই জাস্ট কনসিয়াসলি লাইক স্টপ, যে না দিস ইজ, আমার একটা রিলও মনে নাই কি দেখছি। আর এটা কিন্তু বাচ্চাদের উপরে আরো অনেক বেশি ইফেক্ট ফেলে, ছোট বাচ্চা যাদের হয়তো মানে যারা হয়তো এখন হচ্ছে ক্যারিয়ার কি এটা জানে না, বুঝে না, বা হচ্ছে এডুকেশন কি অত তার ভালো আইডিয়া নাই, সে জাস্ট ঘন্টার পর ঘন্টা ইউটিউব কিডস দেখতেছে, বা অনেক সময় ইউটিউব কিডসও না, ইউটিউবই দেখতেছে। সো এখানে কি কন্টেন্ট যে আসলে তার চোখের সামনে দিয়ে যাচ্ছে, এটা কিভাবে তার মেন্টালিটিকে রিশেপ করে দিচ্ছে, আমাদের কিন্তু কোনো আইডিয়া নাই, কারণ আমরা তো সবসময় সাথে বসে থাকি না। এবং ইভেন অ্যাপারেন্টলি কিডস কন্টেন্ট হিসেবে যেগুলো লেবেলড, সেগুলোর মধ্যেও আসলে এমন অনেক ভায়োলেন্ট এলিমেন্ট থাকে, কিংবা হচ্ছে ডিস্টার্বিং এলিমেন্ট থাকে, যেগুলো আসলে কোনো সুস্থ মানুষ বলবে না যে দিস আর ফর কিডস। সো এগুলোর থ্রুতে কিন্তু হচ্ছে আমাদের বাচ্চারা রেগুলার এক্সপোজড হচ্ছে। সো এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। এই আশঙ্কাটা বা এই ভয়টা, এটা কিন্তু হচ্ছে কয়েক বছর আগেও ওইভাবে প্রকট ছিল না। সো এখন হয়ে গেছে কি, যে হয়তো বাবা মা ব্যস্ত বা প্যারেন্টস ব্যস্ত, কিছু একটা দিয়ে বাচ্চাটাকে ব্যস্ত রাখতে হবে। সো প্রোডাক্টিভলি তার হাতে কিছু উঠায় দেওয়ার চেয়ে, আচ্ছা নাও বাবু তুমি মোবাইলটা নিয়ে খেলো, বা হচ্ছে ট্যাবটা নিয়ে খেলো। সো এটা একটা মানে নর্ম হয়ে গেছে কাইন্ড অফ। বাট এটার ইফেক্ট আসলে যে আমরা কবে নাগাদ টের পাবো, বা এটা আসলে আমাদেরকে কোন সর্বনাশটা করে দিবে, এটা এখনো খুব ক্লিয়ার না আসলে। কারেক্ট, বাট আই ডোন্ট থিঙ্ক যেটাই হোক না কেন এটা পজিটিভ হবে না। ডেফিনেটলি। তো ভাই আমরা আজকে তো অনেকক্ষণ আলাপ আলোচনা করলাম, তবে মানে কেন জানি মনে হচ্ছে যে লাস্টে আমরা একটু ডিপ্রেসিং টোনেই চলে গেছি। হয়তো শুরুতে যেরকম এনথুসিয়াস্টিক্যালি আমরা শুরু করেছিলাম, লাস্টে হয়তো আমরা ওই টোনটা ধরে রাখতে পারি নাই, কাইন্ড অফ একটা রিয়েলিটিতে ফিরে আসছি বলে এরকম একটা মনে হচ্ছে। তবে ভাইয়া যাবার আগে, ভাইয়া আপনি আজকে যা যা নিয়ে কথা বললেন, বা আমাদের যে অডিয়েন্স নিয়ে কথা বললেন, সো এখান থেকে হচ্ছে আপনার যদি লাস্ট কোনো মেসেজ থাকে, এটা দিয়েই আমরা আজকে শেষ করবো। You know, there are 2 things that everyone should be doing, right? One of them is having a growth mentality, and ওইটা আমি একটু ডাবল ক্লিক করবো, যে what does that actually mean, right? And এই growth mentality টা আমার এসেছে কিন্তু from a place of insecurity. আচ্ছা, রাইট। ছোটবেলায় আমি খুবই ইনসিকিউর ছিলাম, যে I did not have a lot of friends. I had a lot of body image issues. I had, I thought that there are অনেক অন্য মানুষ আছে যারা হচ্ছে আমার চেয়ে স্মার্ট, হ্যাঁ, আমার চেয়ে তারা দেখতে ভালো, আমার চেয়ে তারা অনেক বড় কিছু করতেছে, হ্যাঁ, এবং আমার সেগুলো কিছু ছিল না। তখন সেখানে আমি একবার কোথাও থেকে একটা আর্টিকেল পড়েছিলাম, হ্যাঁ, which is about being the person that you want to be, right? What does that mean? That means যে আচ্ছা আমি হচ্ছে এরকম হতে চাই পরে, যে having a vision, যে আমি আসলে কোথায় আমাকে দেখতে চাচ্ছি, রাইট? এবং it doesn't have to be যে something very big, like maybe আমি চাই হইতেছে আমরা একটা জেমস বন্ডের মতো লাইফ চাই, right? Doesn't have to be ড্রামাটিক্যাল। হ্যাঁ, মানে তখন তো আমরা এটাই দেখি যে হ্যাঁ জেমস বন্ড লাইফ কিরকম থাকে, হ্যাঁ, ইজ ভেরি হেভিলি সুটেড, বুটেড, হি ইজ ট্রাভেলিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, অনেক সুন্দর মেয়েরা তার পিছনে পিছনে ঘুরে, থ্রিল অ্যাকশন, ও জেমস বন্ডের মতো হবো। তো তাহলে জেমস বন্ডের মতো হও, কীভাবে হবা? হ্যাঁ, লাইক গো টু দ্য জিম, রাইট? আচ্ছা তুমি একটু বেশি চিকন, অথবা তুমি কিছু মোটা, তোমার মনে হচ্ছে না ইউ আর প্রপার, you can change it, right? You can start going to the gym, you can start exercising. There are things that you can change about it. তুমি যদি মনে করো যে না আমার আরো স্মার্ট হতে হবে, রাইট, স্টার্ট রিডিং,
রাইট? স্টার্ট রিডিং বুকস, গল্পের বই পড়া শুরু করো, অসুবিধা নাই, বাট বই পড়ো। হ্যাঁ, ইউ ওয়ান্ট টু প্লে বেটার মিউজিক, হ্যাঁ, প্র্যাকটিস শুরু করো। মানে শুরু তো করতে হবে। হ্যাঁ, ইউ ক্যান বি, যে তুমি তোমার ফিউচার ভার্সনটা হইতেছে এরকম, তোমার ফিউচার ভার্সন অফ ইউ ইজ এ মিউজিশিয়ান, তুমি মিউজিক করা শুরু করো এখনই, ডোন্ট ওয়েট, রাইট? মানে উইশফুল থিঙ্কিং এর চেয়ে অ্যাকশন ওরিয়েন্টেড হওয়াটা জরুরি। অ্যাকশন ওরিয়েন্টেড, এটাকে আমরা ইংলিশে বলি বায়াস টু অ্যাকশন। একটা বায়াস থাকতে হবে কিন্তু অ্যাকশনের উপরে। হ্যাঁ, যে না আমি এটা করবো, একদিন করবো না, আজকে থেকে শুরু করো। হ্যাঁ, তুমি জানো যে আচ্ছা আমি সিগারেট খাই, সিগারেট খাওয়া খারাপ, না একদিন সিগারেট খাওয়া আমি বন্ধ করে দেবো। আমার কেন হইতেছে পয়লা জানুয়ারি লাগবে, যে আচ্ছা আমি এখন রেজলিউশন করছি এখান থেকে বন্ধ করবো, কালকে থেকে বন্ধ করবো, রাইট? সো এই মেন্টালিটিটা যে ওকে হোয়াট a lot of people have insecurity, especially at that age. হ্যাঁ, ছোটবেলায় আমার ফ্রেন্ড হইতেছে এরকম, আমি এরকম না, হ্যাঁ আমি এরকম হইতে চাই, having a vision যে আমি এরকম হইতে চাই, and then working towards that vision. That is basically what growth mentality is. Perfect. Thank you so much ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। মানে আমরা আসলে খুবই গ্রেটফুল, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আমরা আজকে যে আলোচনাটুকু করলাম এখান থেকে আসলে মানে আমাদের প্রত্যেকেরই হয়তো নেওয়ার মতো অনেক কিছু আছে। আমরা আলোচনাটা হয়তো অনেক বেশি মানে ফর্মালি বা গুছিয়ে হয়তো করতে পারিনি, বাট এখানে বিটস অ্যান্ড পিসেস ছিল যেটা আসলে অনেক আমি বলবো যে জীবন ঘনিষ্ঠ, যে জিনিসগুলো নিয়ে আসলে সবসময় সামনাসামনি কথা হয় না বা ইনাফ টকিং পয়েন্টস ক্রিয়েট হয় না। সো আমরা চেষ্টা করছি যে আসলে এই জিনিসগুলো নিয়েই বেশি বেশি কথা বলার জন্য, এবং আমরা খুবই আজকে কৃতজ্ঞ যে ভাই আজকে এসেছেন, আমাদের সাথে এই সময়টুকু দিয়েছেন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য। হোপফুলি আমরা এখান থেকে নিজেদের মতো করে নিজেদের লাইফের জন্য ইম্পর্টেন্ট কিছু না কিছু লেসন নিতে পারবো, অ্যান্ড সেটা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করেন তাহলে তো আরও ভালো হয়। এখান থেকে আমাদেরও অনেক লার্নিংয়ের জিনিস আছে, সেগুলো আমরা হয়তো নিয়ে কাজ করতে পারবো। অ্যান্ড শেষে ভাইয়াকে আবারও একটা ধন্যবাদ দিয়ে আমরা এখানে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভাইয়া অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ, সামনে হয়তো আবারও অন্য কোনো টপিক নিয়ে বা কিছু নিয়ে আমরা হয়তো ডিসকাস করতে পারবো, আশা রাখছি। সো সেরকম যদি হয় আমরা খুবই খুশি হব ভাইয়া। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।